এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের ঢাকার রাস্তায় ভোর রাত্রিরে ঢোকা শুরু করলো। আমাদের কাছে সেই ছবি রয়েছে, এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কিন্তু বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তায় বাংলাদেশের যে আর্মি, সেই আর্মি নেমে পড়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং শুধু আর্মি নয়, যে ট্যাঙ্ক, সেনাবাহিনীর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছে। ইনফ্যান্ট্রি ক্যারিং ভেহিকলস তো নেমেই ছিল। আর যে ছবিটা, এই যে এটা আইসিভি, যেটা আপনারা স্ক্রিনে দেখলেন, এতে ইনফ্যান্ট্রি মুভমেন্ট করে। ইট ইজ আ টোটালি প্রোটেক্টেড ভেহিকেল। তার সঙ্গে সঙ্গে যে ছবিটা দেখালেন, আর একটা ডিভিশনের একটি ব্রিগেড এই ভোর রাত্রিরে কিন্তু বাংলাদেশি ঢাকার ওপর মার্চ করে চলে গেছে। তখন হয়তো ঢাকায় যারা আজকে শুনছেন এবং বাংলাদেশের নাগরিকরা, 18 কোটি নাগরিক যারা শুনছেন, তারা হয়তো তখন ঘুমোচ্ছিলেন, তারা জানতেন না যে এইভাবে একটা জিনিস। কারণে স্যার এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সেনা নামানো হয়েছে, এইভাবে যে ভেহিকেলের কথা আপনি বলছেন সেটা নামানো হয়েছে। এমনি পরিস্থিতিতে তো এরকম হতে পারে, এটা নর্মাল পরিস্থিতিতে না। বিশেষ করে 9th ডিভিশন, 7th ডিভিশন, 55 and 56, এই 4টে ডিভিশন বাংলাদেশের, এটা বাংলাদেশের পশ্চিমে, যেটা মানে ভারতবর্ষের পূর্বে ইন্টারন্যাশনাল বর্ডারে এরা ডিপ্লয়েড থাকে। এরা অপারেশনারি ডিপ্লয়েড ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন, এই ডিভিশনগুলোকে, কারেকশন, এই ডিভিশনগুলোকে যখন মুভমেন্ট করানো হয় যেখানে অপারেশনালি ডিপ্লয়েড, তার মানে ওর থেকেও কিছু আরও ইম্পর্ট্যান্ট কোথাও না কোথাও বাংলাদেশের ইন্টারনালি আছে। সেই জায়গায় কিন্তু আমাদের মনে হচ্ছে যে আপাতকালীন সিচুয়েশন, এই সেন্সিটিভ মিটিং, রাষ্ট্রপতির সঙ্গে দেখা রাত্রিরে, সবটাই গভীর রাত্রিরে, এবং সেনার মুভমেন্ট ঢাকা শহরে, ক্যাপিটালে মুভমেন্ট, এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে যে সূত্রের খবর, যে আজকে 10:30টার সময় ঢাকা সেনানিবাসে যত অফিসার আছে, বিভিন্ন অফিসার যারা নিবাসে যারা এখন পোস্টেড, অথবা যে ডিভিশন যারা হেড করছে, সমস্ত অফিসারদের ডাকা হয়েছে ঢাকায়। একটা সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান ওদের একটা কোনো উদ্দেশ্যে একটা ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট কোনো কথা, বার্তা দিতে চায়। এই বার্তাটা কিছুটা আমরা পেয়েছি, বেশিরভাগটা হয়তো এখন আমাদের কাছে আসেনি। তবে বার্তার একটা অংশ আমরা জানতে পেরেছি যে কোথাও কথা বলে, যদি আপাতকালীন সৃষ্টি হয়, যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, যদি আর্মিকে রাস্তায় নামতে হয়, তাহলে প্রথমেই এই যত গণমাধ্যম আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোর্টাল, যেখান থেকে আমরা জানি জামাত, পিনাকি, ইলিয়াস, আমেরিকা থেকে, প্যারিস থেকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছে। একটা জিনিস দেখা যায়, এইরকম যখন একটা পরিস্থিতি হয়, তখন কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম রয়েছে সেটাকে পুরোপুরি কভার করে দেওয়া হয়। এইটা কেন করা হয়? এটা করা হয় যে কারণ এই সংবাদ মাধ্যমের বিভিন্ন, যেমন আমরা টিভিতে এখন যে কারেক্ট নিউজটা দিচ্ছি সবাই, যদি এটাকে প্রোপাগান্ডা হিসেবে ইউজ করা হয়, উল্টো হিসেবে ইউজ করে, যদি ইউনিশ সরকার, এই অন্তর্বর্তী সরকার, এই দুর্বৃত্ত সরকার, যাদের মৌলবাদীদের মাথা চাড়া দিয়েছে, এই সরকার যদি উল্টো ভাবে বাংলাদেশের যে জনগণ, যে 18 কোটি মানুষকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্ত না করতে যেন দেয়া হয়, এই জন্যে এই যতগুলো স্টেশন আছে, যেগুলো বিশেষ করে বৈদ্যুতিক চ্যানেল, টিভি, ইলেকট্রনিক মিডিয়াটাকে সঙ্গে সঙ্গে এটাকে কন্ট্রোল নেওয়া হয়। আর এরম কন্ট্রোল যদি আপাতকালীন সিচুয়েশন হয়, তাহলে এরম কন্ট্রোল নেওয়া হবে বলে আজকে সেনা অধ্যক্ষ কিন্তু যাদের এটা রেসপন্সিবিলিটি ডিভাইড করে দিয়েছে, রেসপন্সিবিলিটি, তাদের একটা জায়গায় রেসপন্সিবিলিটি আছে, যত গণমাধ্যম আছে সেই গণমাধ্যমগুলোকে কন্ট্রোলে নিয়ে আসে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, যখন জেনারেল পাবলিক, জেনারেল পপুলেশন যখন যে সরকারের বিরুদ্ধে চলে যায়, সে সরকার থাকতে পারে না। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিন্তু এখন বাংলাদেশ, কেন? যে লোক খেতে পাচ্ছে না, কমপ্লিট গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকে বন্ধ। আদানিকে এই যারা ইলেকট্রিসিটি দিত, কোটি কোটি টাকা বাকি, ইলেকট্রিসিটি কাট হয়েছে। ইলেকট্রিসিটি কাট হয়ে কি হয়েছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোয় পাওয়ার পাচ্ছে না। মিলের যে মেশিন, প্রাথমিক চাহিদা হবে খাদ্য বস্ত্র, একদম সেটাই তো বাংলাদেশে, এবং বস্ত্র, গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে যার উপর বাংলাদেশে শিরদাঁড়া, স্পাইন, সেইটাকে ভেঙে গেছে। সেটা ভেঙে গেলে কি হয়েছে, লাখ লাখ শ্রমিক রাস্তায়, খেতে দিতে পারছে না। চাল যাদের থেকে আসার কথা ছিল,
কোথাও না কোথাও এই সাপ্লাই চেনে ব্রেক হয়েছে, তাতে বাংলাদেশের সাধারণ মানুষের, ভাতই তো বাংলাদেশের প্রধান খাদ্য, তো সাধারণ মানুষের এখন একটা কোথাও না কোথাও অসুবিধা হয়েছে। এবং সাধারণ মানুষ যখন এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস ভেবেছিল এই তক্তা পলট করে, যদি তক্তা পলট করে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেত, তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের দেশ কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াতো। একদম। এদের মূল লক্ষ্য হয়ে গেল কি ভারতকে আঘাত করা, ক্ষমতা কেন্দ্রীভূত করা আর ভারতকে আঘাত করা, ভারতকে আঘাত করে বাংলাদেশকে এগোবে। তুমি মানে অধম কেন আমি উত্তম না, ওই একই কথা এখানে চলে আসছে যে বাংলাদেশের মতন এগিয়ে যাক, আমাদের বন্ধু দেশ, আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করেছি। ইনফ্যাক্ট আজকে বাংলাদেশ যা ৭১-এর পর যে জন্ম পেয়েছে সেটা ভারতের থেকে হয়েছে। ভারত যদি সেদিন ভারত বিদ্বেষী মন্তব্যের পরেও কিন্তু ভারত চাল পাঠাচ্ছে এবং আজ অব্দি আপনি দেখবেন আমাদের কেন্দ্রের থেকে প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এক্সটার্নাল অ্যাফেয়ার্স জয়শঙ্করজি একটা বাক্য একটা কথা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বলেনি, ইনফ্যাক্ট এখনো সাপোর্ট করছে একদিকে। কিন্তু এই যে মৌলবাদী সরকার, এই যে মৌলবাদী সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন যে মাথা চাড়া দিয়ে উঠছে, এটা আলটিমেটলি কিন্তু বাংলাদেশ তো গেলই গেল শেষ, তার কিন্তু একটা প্রভাব ভারতের ওপর পড়বে, বিশেষ করে ভারতের পূর্ব দিকে, সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। সেটা তো আমি হতে দিতে চাই না, কারণ আমি আমার দেশে কেন বাংলাদেশ প্রভাব পড়তে দেবো। তো যখন এটা মাথা চাড়া দিয়ে যারা উঠছে, যারা আইএসআই পেছন দিক দিয়ে বাংলাদেশকে সাপোর্ট করছে, যারা পাকিস্তানকে রেড কার্পেট ফেলে দিয়েছে ৭১-এর পর যা অবস্থা হয়েছিল, আজকে ২০২৫-এ অথবা ২৪-এর শেষের দিকে রেড কার্পেট দিয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক এই সরকারকে ইমিডিয়েটলি ফেলা উচিত এবং জেনারেল ওয়াকার এর পাশে, যেন ওয়াকারুজ্জামানের পাশে সাধারণ নাগরিক যারা বাংলাদেশে দাঁড়ায়, বাংলাদেশে যে আবার যে গণতন্ত্রের মাধ্যমে, মেইন স্ট্রিমের মাধ্যমে যে পলিটিক্যাল পার্টি ইলেকশন করে আসুক এবং বাংলাদেশ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়। এইখানে দাঁড়িয়ে আপনি যে ইলেকশনের কথা বলছেন স্যার, কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস সেই ফ্রি ফেয়ার ইলেকশনটাই এই মুহূর্তে করাতে চাইছেন না। শুধু তাই নয়, নাহিদ ইসলাম তিনিও বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন করানো উচিত না। তো কোথাও গিয়ে এই যে নির্বাচন না করানোটাই কি ব্যাকফায়ার করছে ইউনূসের ক্ষেত্রে? শুধু মৌলবাদী শক্তি যেরকম ভাবে আপনি সংখ্যালঘুদের দেখুন বাংলাদেশে, শুধু হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান, জেল থেকে ইউনূসই ছেড়ে দিচ্ছে, সংখ্যালঘু যাদের তাদের উপর নির্যাতন করছে। এই মন্দির ভাঙবো, আমি একটা মন্দির ভাঙতে যাব কেন? আমার ভারতবর্ষে হাজার হাজার, এটা তো প্রায় ৮০% হিন্দু, 20% অন্যান্য যারা আছে, আমরা কি সংখ্যালঘুদের কোনো মসজিদ ভাঙতে যাব? কেন ভাঙবো? মানে প্রথম কথা এটা মনেই আসে, কিন্তু ওখানে হচ্ছে। এই যে মৌলবাদী শক্তি, এই যে মৌলবাদীদের মানে খিলাফত একটা শাসন চায়, এই যে হিজবুত তাহরির, এটা একটা ব্যান্ড অর্গানাইজেশন, তাদের ঢাকায় রাস্তায় আমরা কেন কিরমভাবে দেখেছি, এবং দেখলাম ৯ আগস্টের এই হিজবুত তাহরির, আইএসআইএস এর ফ্ল্যাগ এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের যে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ঢাকার ক্যাপিটালের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।